মুকুর মুকুর, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো, চেয়ে থাকো, কি দেখতে পাচ্ছ? সোনার কেল্লা, সোনার কেল্লা। আজ আমরা চলেছি শ্যামধানী ডেজার্ট থেকে 40 কিলোমিটার দূরে জয়সলমের শহরে। উদ্দেশ্য, পরে 2-3টে দিন আমরা কাটাবো জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লার ভিতরে। সোনালি বেলে পাথর দিয়ে তৈরি বলে সূর্যের আলো এটা সোনার মতো ঝকঝক করে, তাই এর নাম সোনার কেল্লা। এর পরের কটা দিন আমরা ফোর্টের ভিতরে চষে বেড়াবো, সাথে আপনাদেরও সঙ্গে নিয়ে ঘুরবো। দেখতে থাকুন। জয়সলমের শহরে আমরা এই কটা দিন থাকবো হোটেল প্রিন্সে। মালিক রাজস্থানী হলে পরও কর্মচারীরা সবাই ওপর থেকে নিচে পর্যন্ত খাঁটি বাঙালি। সেই জন্য পুরো হোটেলে আপনি একটা বাঙালি পরিবেশ পাবেন। সাথে ওদের সুন্দর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে প্রচুর বাঙালি খাবার। হোটেলের সব ব্যবস্থা সম্পূর্ণ, সব রকম ফেসিলিটি পাবেন, এসি, গরম জল, ঠান্ডা জল, গিজার, সব কিছু। এদের নিজস্ব ট্রাভেল এজেন্ট আছে। আমরা অনলাইনে বুক করেছিলাম প্রিভিলেজ রুম। প্রতি কটা ভালো রুম থেকে আপনি জয়সলমের ফোর্টের সুন্দর পরিষ্কার ভিউ পাবেন। ফোর্টটা হোটেল থেকে মেরে কেটে হেঁটে 8 থেকে 10 মিনিট দূরে। সকাল, বিকেল, সন্ধে, রাত্রে মন ভরে সোনার কেল্লা দেখতে পাবেন আপনি আপনার রুম থেকে। হোটেলের মালিক বলছিলেন, সোনার কেল্লা শুটিংয়ের সময় সত্যজিৎ রায় নিজের টিমকে নিয়ে এই হোটেলেই উঠেছিলেন। কয়েকটা ভিডিওতেও সেটাই জানতে পারি। লিফটে করে সোজা উঠে পড়ুন 4তলা হোটেলের ছাদে। ওইখান থেকে যে ভিউ পাওয়া যায় তা আপনার কল্পনার বাইরে, একদম ফটোগ্রাফিক ভিউ। আর সাথে যদি একটা টেলি লেন্স বা ভালো ক্যামেরা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমাদের এই কটা দিন হোটেলে থেকে কোনো অসুবিধে হয়নি, ভেরি মাচ রেকমেন্ডেড। আপনারা অবশ্যই এখানে উঠতে পারেন। পরের দিন সকালবেলা ঝটপট ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে হাঁটা দিলাম কেল্লার দিকে। এই কেল্লাটি 1156 খ্রিস্টাব্দে ভাটি রাজপুত শাসক রাজা জয়সওয়াল তৈরি করেছিলেন। কেল্লাটি প্রায় 250 ফুট উঁচু, ত্রিকোণাকার একটা টিলার ওপর নির্মিত এবং এর চারপাশে বিশাল প্রাচীর রয়েছে। কেল্লার ভিতরে আজও প্রায় 1000 লোক বসবাস করেন, তাই আজও এটিকে লিভিং ফোর্ট বলা হয়। কেল্লার মেন গেটের সামনে ঠিক উল্টো দিকে প্রচুর ব্রেকফাস্টের দোকান আছে। খাঁটি রাজস্থানি খাবার, অনিয়ন কচুরি, মির্চি বড়া, ব্রেড পকোড়া, এগুলো খেয়ে নিন। তারপরে হয় কেল্লায় হেঁটে উঠতে পারেন, অথবা ঠিক গেটের সামনে থেকে প্রচুর অটো ছাড়ে। 100 টাকা রিজার্ভে অটো আপনাকে পৌঁছে দেবে কেল্লার মেন চাতালে। প্রথমেই কেল্লার বিশাল পার্কিং লট পার হবেন, তারপর পরপর 3টে বড় গেট বা পোল পার হয়ে কেল্লার মেন চাতালে ঢুকবেন। প্রথমে সুরজ পোল, তারপর গণেশ পোল, আর শেষে হাওয়া পোল। লক্ষ্য করবেন কেল্লার ভিতরের রাস্তা প্রচণ্ড খাড়াই এবং ভীষণভাবে আঁকা বাঁকা। এই জন্যই করা হয়েছে যাতে করে যুদ্ধের সময় শত্রুর হাতি সহজে ওপরে চড়তে না পারে। চড়তে আপনারও খুবই অসুবিধা হবে। আমাদের দুবার চড়েই মনে হয়েছিল পা খুলে যাচ্ছে, তাই প্রথম দিন কেল্লায় হেঁটে ওঠার সাহস দেখানোর পর আর আমরা চেষ্টা করিনি। 100 টাকার অটো রিজার্ভ করেই ওঠানামা করেছি। তবে হ্যাঁ, একবার করতেই পারেন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। 1993 সালে ইউনেস্কো এই কেল্লাটিকে বিশেষ ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওপরে কেল্লার মেন চাতালে পৌঁছে আপনি অটো ছেড়ে দিন, ওইখান থেকেই আপনার সব কেল্লার পয়েন্ট ঘোরাঘুরি শুরু।
ফোর্টে পৌঁছানোর পর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রাজার প্যালেস বা ফোর্ট প্যালেস। এই প্যালেসটি কেল্লার সাথে 1156 খ্রিস্টাব্দে তৈরি করেছিল রাজপুত শাসক রাওয়াল জয়সওয়াল। কেল্লাটি বিশাল, তার মধ্যে প্যালেসও কম ছোট নয়। প্যালেসটি দুটি ভাগে বিভক্ত, রাজা কি প্যালেস, রানী কি প্যালেস। টিকিট কেটে ভিতরে চলে আসুন। মাথায় রাখবেন ভীষণ খাড়াই উঁচু সিঁড়ি, কোনো মতেই হুইল চেয়ার যাবে না। যাদের হাঁটা চলায় অসুবিধে আছে তারা এই প্যালেসে ঢুকবেন না। প্যালেসের ভিতরে অনেক কিছু দেখার আছে। পয়েন্ট আছে 1 2 3 4 5 6 করে। ওই পয়েন্টগুলি দেখে দেখে ঘুরলে পরে আপনি পুরো প্যালেসের সব জায়গা কভার করতে পারেন। লক্ষ্য রাখবেন পয়েন্টের সঙ্গে একটা হেডফোনের ছবি দেওয়া আছে। মানে হলো আপনি চাইলে পরে 600 টাকা দিয়ে এমনি টিকিট কাটার সঙ্গে একটা হেডফোনের টিকিট কাটলে পরে যেখানে যেখানে পয়েন্টে যাবেন সেই পয়েন্টের হেডফোনের সকেটে হেডফোনটা গুঁজে দিলে পরে আপনি ন্যারেশন পাবেন ওই পয়েন্টের সম্বন্ধে। এছাড়া আপনি চাইলে পরে আমাদের নর্মাল গাইড তো আছেই, নিয়ে নিতে পারেন। রাজামশাইয়ের বংশধররা এবং রাজামশাইয়ের পূর্বপুরুষরা মনে করতেন তারা কোনোভাবে শ্রীকৃষ্ণের উত্তরসূরি। সেই মতন একটি পুরো ফ্যামিলি ট্রি সোনার জল দিয়ে আঁকা প্রদর্শিত আছে। ফ্যামিলি ট্রিটা রাজামশাইয়ের সময় তৈরি করা। ওই ফ্যামিলি ট্রিয়ের পাশে কম্পিউটারে ছাপা একটা মডার্ন লিস্ট আছে, যেখানে আপনি শ্রীকৃষ্ণ থেকে শুরু করে আজকের বর্তমান রাজা পর্যন্ত সবার নামটা পাবেন। এটি অবশ্যই দেখবেন, কোনো মতেই মিস করবেন না। প্যালেসের ভিতরে রাজামশাইয়ের ব্যবহার করা নানান রকম জিনিসপত্র আছে। শোনা যায় রাজামশাই দেখতে নাকি বিশাল ছিলেন। তার একটি জামা প্রদর্শিত আছে, যেখানে মোটামুটি আমাদের মতন সাধারণ মানুষ 3 জন ঢুকে যাবে ওই জামার ভিতরে। এছাড়াও নানান রকম রাজামশাইয়ের জিনিসপত্র রাখা আছে। প্যালেসের ভিতর থেকে, প্যালেসের ওপরে নানান ঘর থেকে ফোর্টের বাইরের শহরের অত্যন্ত সুন্দর সব ভিউজ পাবেন। এগুলি অবশ্যই মিস করবেন না। এরপর চলে আসুন প্যালেসের ছাদে। বিশাল ছাদ, অনেক দূর পর্যন্ত দৃষ্টি যাবে আপনার। 360 ডিগ্রি ভিউ পাবেন আপনি জয়সলমের শহরের। এই দৃশ্য ভোলার নয়, অবশ্যই এই জায়গাটি মিস করবেন না। লক্ষ্য করবেন ছাদে কিছু অ্যাস্ট্রোনমিক্যাল জিনিস রাখা আছে। রাজামশাইয়ের কোনো এক বন্ধু সুদূর আমেরিকা থেকে এগুলো রাজামশাইকে গিফট করেছিলেন। ছাদটা ভালো মতন ঘুরে মন ভরে জয়সলমের শহর দেখে আপনি চলে আসুন এবারে রানী কি মহলে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি আপনাকে অবশ্যই দেখতে হবে, একটা ট্রায়াঙ্গুলার পাথরের ওপর তৈরি করা জয়সলমের ফোর্টের বা সোনার কেল্লার বিশাল বড় মডেল। অত্যন্ত সুন্দর এই মডেলে আপনি ফোর্টের সব অংশ দেখতে পাবেন। রানী কি মহলে রানীমার ব্যবহৃত নানান রকম জিনিসপত্র রাখা আছে, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি। ফোর্টের ভিতর এতক্ষণ আপনি ঘুরলেন, কোনো এসি নেই, কোনো পাখা নেই, কিন্তু অদ্ভুতভাবে আপনার এতটুকু গরম লাগবে না, বরং হালকা ঠান্ডা এবং আরামই লাগবে। ন্যাচারালি বেলে পাথর দিয়ে এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তখনকার দিনে কিভাবে রাজস্থানের মতন জায়গায়
এত বড় ফোর্টকে ঠান্ডা রাখা যায় সেটা ভাবলেই অবাক হয়ে যেতে হয়। জয়সলমের ফোর্ট প্যালেস থেকে বেরিয়ে এসে আমাদের পরের ডেস্টিনেশন ক্যানন পয়েন্ট। হেঁটে ম্যাক্সিমাম মিনিট 10। ফোর্টে সরু সরু রাস্তা, তার মধ্যে নানান রকম সুভেনির বিক্রি হচ্ছে, ছোট ছোট দোকান। এইসব দেখতে দেখতে আমরা খুব কম সময়েই পৌঁছে গেলাম ক্যানন পয়েন্টের সামনে। ক্যানন পয়েন্ট জয়সলমের ফোর্টের সবচেয়ে পপুলার ভিউ পয়েন্ট, যেখান থেকে জয়সলমের শহরের একটা বিশাল ল্যান্ডস্কেপ ছবি আপনি পাবেন। বিশেষ করে সানরাইজ এবং সানসেটের সময় এই জায়গায় প্রচণ্ড ভিউ হয় এবং ভিউটা এই সময় সবচেয়ে ভালো পাওয়া যায়। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে পরে শহরের পিছনে মরুভূমিও আপনি দেখতে পাবেন এই ভিউ পয়েন্ট থেকে। এই ক্যানন ভিউ পয়েন্টের চারপাশে অনেক ছোট ছোট ক্যাফে আছে, যেখানে বসে আপনি চা, কফি, ছোটোখাটো স্ন্যাক্স খেতে খেতে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। দাম একটুখানি বেশি, কিন্তু খাবারের থেকে বেশি লোকে ভিউটা বেশি সময়ের জন্যে নিশ্চিন্তে নেওয়ার জন্যে এই ক্যাফেগুলিতে এসে বসে। এরপর আমরা ফিরে এলাম হোটেলে, স্নান লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশন পাটওয়াকি হাভেলির উদ্দেশ্যে। পাটওয়াকি হাভেলি আসলে 5টি হাভেলি বা বাড়ি বা রীতিমতন মিউজিয়াম, যা তৈরি করা শুরু হয়েছিল 1805 সালে। 55 বছর থেকে 60 বছর লেগেছিল এই বাড়িগুলি তৈরি করতে। তখনকার দিনে ধনী ব্যবসায়ী গুমানচাঁদ পাটোয়া তার 5 পুত্রের জন্য এগুলি তৈরি করেন। হাভেলিগুলোতে সূক্ষ্ম পাথরের খোদাই, ঝারকা বা জানলা, বারান্দা, জটিল কারুকাজ, সোনার জলে নানান রকম কাজ রাজস্থানী স্থাপত্য শৈলের এক অসাধারণ নিদর্শন। প্রতিটি হাভেলির বাইরের সৌন্দর্য এবং ভিতরের আভিজাত্য পর্যটকদের মুগ্ধ করে। হাভেলিগুলি প্রচণ্ড বিখ্যাত সেলফি পয়েন্টও বটে, কিন্তু জেনে রাখবেন প্রথম হাভেলিটি সবাই ঘুরতে ঢোকে, কারণ প্রথম হাভেলিটির মেনটেনেন্স ভালো, ভিতরে সব কিছু ঝা চকচকে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হাভেলিগুলি বিশেষ তেমন কিছু নেই, সবসময় মেনটেনেন্সের জন্য পড়ে থাকে, এবং শেষেরটি গভর্নমেন্টের। এন্ট্রেন্স ফি কম, কিন্তু ভিতরে কি আছে বা কি অবস্থায় আছে তা নিয়ে প্রচুর সংশয় রয়েছে, তাই সবাই প্রথম হাভেলিটি ঘুরতে ঢোকে। হাভেলির ভিতরে নানান রকম জিনিসপত্র আছে, যা সেই সময়ের আভিজাত্যের প্রতীক। বৃদ্ধ, বাচ্চা, যুবক, যুবতী সবার জন্যে সেই সময় কি কি ধরনের আভিজাত্যের জিনিসপত্র ব্যবহার করা হতো তার নিদর্শন আছে এই হাভেলিতে। জেনে রাখা ভালো, হাভেলিতে ওঠার জন্য কোনো র্যাম্প বা হুইল চেয়ার অ্যাক্সেস নেই, তাই যাদের হাঁটা খুব কষ্টকর বা পায়ের প্রবলেম আছে তাদের ওপরের তলাগুলোতে না ওঠাই ভালো। ছাদের এবং দেওয়ালের সোনার এবং কাঁচের কারুকাজ, নানান রকম পুরনো দিনের কয়েন এবং টাকার কালেকশন দেখার মতন। ফার্স্ট ফ্লোরে কাঁচের ঘর, শীষমহল অবশ্যই দেখবেন। ফোল্ডিং বাইসাইকেল, কেরোসিনে চালানো পাখা,
ফ্রিজ, তখনকার দিনের ফ্রিজ, নানান রকম জুসার, মিক্সার, গ্রাইন্ডার যেগুলো হাত দিয়ে চলতো, এগুলি দেখার মতন। সেই সময়ের তালার নানান রকম কালেকশন, এটা অবশ্যই দেখবেন। সময় কাটানোর জন্যে পাশা, কলের গান, দাবা, এসবগুলো দেখতে পারেন। চারতলা হাভেলি ছাদ থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় কেল্লার। একতলায় ফসিলের একটা ভালো কালেকশন আছে। গাইড নিয়ে ঘুরবেন, তাহলে পরে সব কিছু সহজেই বুঝতে পারবেন। পটবকি হাভেলি দেখা শেষ। এরপরে আমরা চলে এলাম অটোয় করে কাছেই গাদিসার লেকে। গাদিসার লেক একটি আর্টিফিশিয়াল হ্রদ, যা 13th সেঞ্চুরিতে রাওয়াল জয়সওয়াল তৈরি করেছিলেন, কিন্তু পরে মহারাজা গাদি সিং এটি সংস্কার করেন, আরও সুন্দর করে তোলেন এবং চারপাশে নানান রকম মন্দির বা গম্বুজ তৈরি করেন। তার নামেই লেকটির নামকরণ পরে হয় গাদিসার লেক। একসময় এটি ছিল শহরের প্রধান জলাধার। আজ এটি জয়সলমেরের বিশেষ আকর্ষণ কেন্দ্র। লেকের তীরে বিভিন্ন ছোট মন্দির ও গম্বুজ আছে, যা দেখতে অত্যন্ত সুন্দর। নৌকো করে লেকে ঘুরে বেড়ানো যায়। সানরাইজ এবং সানসেটের সময় লেক অপূর্ব সুন্দর দেখায় এবং সেই জন্য প্রচণ্ড ভিড় হয়। আমরাও চেষ্টা করেছিলাম সূর্যাস্তের সময় লেকে পৌঁছতে। গাদিসার লেক দেখে আবার আমরা ফেরত চলে আসি সোনার কেল্লায়। উদ্দেশ্য, রাত্রে সোনার কেল্লা দেখব। ভিতরে ক্যানন পয়েন্টে গিয়েছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল রাতের জয়সলমের। ক্যাফেগুলি তখন লোকে ভর্তি। আমরা কেল্লার ভিতরের রাস্তাঘাট, নানান রকম হাভেলি, ছোট ছোট দোকানে কিছু সুভিনির কেনা, আর মাঝে মাঝে জাস্ট রাস্তার ধারে বসে গল্প করা, এই করেই বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম। অনেক রাত করে ফিরি আমরা হোটেলে। রাতের সোনার কেল্লার অভিজ্ঞতা অতুলনীয়, কোনোদিন ভুলতে পারবো না। জয়সলমের ফোর্ট যেরকম সোনার কেল্লা নামে বিখ্যাত, স্পেশালি বাঙালিদের কাছে, সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সিনেমার কল্যাণে একই রকমভাবে মুকুলকেও এখানে সবাই চেনে, মুকুলের বাড়িও সবাই চেনে। পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আবার সোনার কেল্লার উদ্দেশ্যে মুকুলের বাড়ি দেখার জন্যে। পেয়েও গেলাম একটু এদিক ওদিক গলি খোঁজার পর। সে আজ প্রায় ভগ্নপ্রায় অবস্থা। কোনো রকমে যেন দাঁড়িয়ে আছে কয়েকটা ইট পাথরের স্ট্রাকচার। দেখলে পরেই সেই সিনটার কথা মনে পড়ে গেল, যেখানে মুকুল বলছে এইখানে ও থাকতো, এখানে ওর বাবা মণিকার ছিল, কাজ করতো, পাশে ওর বন্ধুর বাড়ি গিরিধারী, চারপাশে মন্দির, অদ্ভুত সে পরিবেশ। কিছুটা নস্টালজিক হয়ে পড়লাম। তবে বিশেষ কিছু দেখার নেই ওখানে, কারণ অবস্থা খুবই সঙ্গীন, চারদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা, ব্যাস। মুকুলের বাড়ি দেখার পর সরু গলিপথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আপনার চোখে পড়বে এক শান্ত সুন্দর মন্দির কমপ্লেক্স।
নাম লক্ষ্মীনাথ মন্দির। মরুভূমির মাঝে শত শত বছরের পুরনো এই মন্দির ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে উৎসর্গীকৃত। হলুদ বেলে পাথরের তৈরি মন্দির সকালে সূর্যের আলোয় অদ্ভুত সুন্দর লাগে দেখতে। সেই জন্যে সকালবেলা এবং সন্ধেবেলায় বিশেষভাবে এখানে টুরিস্টরা ঘুরতে আসেন। এরপর রাজস্থানি মোমেন্টো কেনার পালা। হলুদ বেলে পাথর, রাজস্থানি টেক্সটাইল কাপড়, গয়না অলংকার, চামড়ার জুতো, ব্যাগ, কাঠের জিনিস, উটের লোম দিয়ে তৈরি হওয়া কার্পেট, শাল, এরকম নানান রকম জিনিস পাওয়া যাচ্ছিল একটা জায়গায়। দেখলাম ওই জায়গাটিতে বিশেষ করে বিদেশিরা আছে এবং নানান রকম গেস্ট হাউস বা হাভেলি আছে যেখানে থাকা খাওয়ার প্যাকেজ পাওয়া যায়। পরে কোনো একটা এপিসোডে তার সুলুক সন্ধান দিয়ে রাখবো, আপনারা থাকতে পারেন সেখানে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসি বেলে পাথরের সামগ্রীর দোকানে। সেইখানে এসে তার কী অ্যাডভান্টেজ, কোনটা ভালো কোনটা খারাপ, কীভাবে চিনবেন, এমনকি ওরা ফসিল পর্যন্ত রাখে, অবশ্য প্রচুর দাম। মন ভরে আমরা দেখলাম বেলে পাথরের জিনিস হাতে নিয়ে সেই লালমোহনবাবুর সোনার পাথর বাটি। তারপর বেরিয়ে পড়া পরের ভিউ পয়েন্ট জৈন মন্দিরের উদ্দেশ্যে। এরপর আবার ঘুরে বেড়ানো সোনার কেল্লার অলিগলি, আরও কত রকমের হস্তশিল্প, কত রকমের মোমেন্টো, দেখলে পরে মন ভরে যায়, পকেট ফাঁকা হয়ে যাবে, কিন্তু দেখা শেষ হবে না। যাই হোক, কিছু কেনা, অল্প কিছু নিজের জন্যে, অল্প কিছু বাড়ির জন্যে, অল্প কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্যে, তারপর শুধু দেখা। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একদম জৈন মন্দিরের সামনে। রাজস্থান জয়সলমেরের এই জৈন মন্দিরগুলো খুব পপুলার। 12 থেকে 15 শতকের মধ্যে তৈরি হওয়া এই মন্দিরগুলো জৈন ধর্ম তীর্থঙ্করদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সূক্ষ্ম ভাস্কর্য, পাথরের নিপুণ খোদাই আর আধ্যাত্মিক পরিবেশ এই বিশেষ আকর্ষণের কেন্দ্রস্থল করে তুলেছে। বেলে পাথরের খোদাই করা সূক্ষ্ম ভাস্কর্য, পৌরাণিক কাহিনী, দেবমূর্তি, জটিল নকশা, আর এই মন্দিরের স্পেশালিটি পিলার্ড হল, যা আপনি আবার দেখতে পাবেন যদি আপনি মাউন্ট আবুতে দিলওয়ারা টেম্পলস ঘুরে আসেন। তো আমাদের এই ট্রিপে সেটি সময়ের অভাবে দেখা হয়নি। উদয়পুর থেকে খুব কাছেই মাউন্ট আবু দিলওয়ারা টেম্পলস। যাই হোক, এই মন্দিরে তীর্থঙ্কর ঋষিদেব ও চন্দ্রপ্রভাকে প্রধানত উৎসর্গিত করা হয়েছে। এমনিতে মন্দির খোলার সময় সকাল 8টা থেকে বিকেল 4টে, কিন্তু বেলা 12টার পর ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না, কারণ পুজো আর্চা শুরু হয়ে যায়। মন্দিরে ঢোকার জন্যে কোনো রকম টিকিট বা কোনো রকম টাকা লাগে না, কিন্তু যদি ছবি তুলতে চান তাহলে 50 টাকার একটা টিকিট কাটতে হবে। ভিতরে অদ্ভুত সুন্দর ভাস্কর্য দেখে মন ভরে যাবে, প্রচুর ছবি আর ভিডিও তুলতে ইচ্ছা করবে। মাথায় রাখবেন মন্দিরটি দোতলা, দোতলাতে আরও অনেক বেশি সূক্ষ্ম ভাস্কর্য আছে। অবশ্যই 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 ঘুরে আসবেন এই জায়গাটা। জয়সলমের ঘোরা শেষ, এবারে স্টেশনে চলে এলাম আমরা। মরুভূমি ছেড়ে দিয়ে এবারে আমরা যাব ভিতর দিকে যোধপুরে। ট্রেনের শেষ প্রান্তে এসে যেখানে লাইন ফুরিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে কেন জানি না মনে হলো লাইনটার পরে কোথাও একটা হয়তো পাকিস্তান রয়েছে। সে এক অন্যরকম অনুভূতি। লাইনের ধারে স্টেশন থেকে ফোর্ট দেখা যাচ্ছে। শেষবারের মতো সোনার কেল্লা দেখে সবাই ট্রেনে চড়ে বসলাম।